এখন বক্তব্য রাখার পরিবেশ নেই, আর আমি বক্তব্য রাখবো না। আজকের এই কৃতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা সভা নীলগঞ্জের শিক্ষায়তন স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। আর এর উদ্যোক্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা ও সাংস্কৃতিক মঞ্চ। আমি প্রথমেই হি প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, বন্দে মাতরম। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমলদল বিহারিণী, বাণী বিদ্যা দায়িনী, নমামি ত্বাম নমামি কমলাম অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতং ধরণীং ভরণীং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আজকের এই সভায় উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গের প্রতি শুভ সন্ধ্যা জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। আমার পূর্ববর্তী বক্তা বললেন পশ্চিমবঙ্গে কি কিছুই হয়নি? হয়েছে তো। গরু চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, যোগ্যদের চাকরি চুরি হয়ে গেছে। আপনারা বলুন তো এই 15 বছরে কটা নিয়োগ করেছেন পরিচ্ছন্ন? কটা নিয়োগ করেছেন যেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখেনি? বলতে পারবেন? একটাও পারবেন না। দিনের পর দিন রাত্রে কেঁদেছি আমরা, যোগ্যরা রাস্তায় পড়েছে, লাথি খেয়েছে। আমি নিজের এই যারা বলে যে শিক্ষক নাকি জাতির মেরুদণ্ড, সেই শিক্ষকের মেরুদণ্ডে আপনাদের সরকার, চোর দুর্নীতিবাদ সরকার লাথি মেরেছে বিদ্যাসাগরের মাটিতে। এটা চরম লজ্জার। এবং আমি কাঁদতে কাঁদতে একদিন এবিপি আনন্দে বলেছিলাম যে এই অন্যায়ের জবাব আপনাদেরকে দিতে হবে। বাংলার মানুষ সুদে আসলে উসুল করবেই, বাংলার মানুষ উসুল করেছে। আপনাদের নেতা মন্ত্রীরা, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার, তাদের অট্টালিকা, আর আমরা যারা ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথমেটিক্সে, ইংলিশে MA BEd MSc PhD অন্যান্য চাকরি ছেড়ে নিজের বাড়ির কাছাকাছি নিজের রাজ্যে সেবা করার জন্য, নিজের গ্রামের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের পেশাটাকে বেছে নিয়েছিলাম। সেটা আমাদের অন্যায় হয়েছিল? আপনারা চাল কাকর একসঙ্গে মিশিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছেন। আমার কথা শুনুন, আপনারা অনেক বলেছেন। আমার কথা শুনুন, আমার আপনি বলছেন তো আজকে মোশনটা ছিল অ্যাসপিরেশন, আপনি মোশনটা পড়েননি। আমি অ্যাসপিরেশন এটা নয় যে আবার এটা হবে। না না শুনুন, যদি এটা থাকতো দুর্নীতি তাহলে এটা আলোচনা করতাম। অনেক শুনেছি, আমাকে বলতে দিন। আপনি না না মোশন কি? আমি ইতিহাস, আমি ভবিষ্যৎ নির্ধারণ করব কি করে? আপনারা যে কাণ্ডগুলো করে গেছেন, আমি জানি না আমার চাকরিটা আছে কি নেই, আমি জানি না। তার জন্য দায়ী কে? আপনারা তো। আমি প্রশ্ন করবো না আপনাকে। আমার আগস্ট পর্যন্ত বেতন আছে। 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বেতন আগস্ট পর্যন্ত। তারা জানে না তাদের চাকরিটা, তাদের কি অন্যায় করেছে। এমন ঘেটে দিয়ে গেছেন আপনাদের এই অপদার্থ চোর সরকার। কলকাতার মনে মনে আপনারা কি সুফল বাংলা খুলেছেন, কিন্তু বাংলার মানুষ জানতো না যে সুফল বাংলা সবজি মান্ডিতে আপনারা মেধাবী যোগ্যদের চাকরিগুলো বিক্রি করবেন অর্থের বিনিময়ে। একটা অপদার্থ চোর দুর্নীতিবাদ সরকার। আগে আপনাদেরকে দায় নিতে হবে, তারপর আমি নতুন সরকারের কাছে প্রত্যাশা দাবি করব। আপনারা কোনো কথা বলবেন না, আপনারা কোনো কথা বলবেন না। আমি অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমার মতো হাজার হাজার ছেলেরা সংগ্রাম করে, লড়াই করে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসছে, শুধু শিক্ষকের মতো পেশাকে বেছে নিয়ে অন্যান্য PhD করেছে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, ম্যাথমেটিক্সে।
তার অন্যায় করেছে? এই পেশাটাকে বেছে নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন মঞ্চে বসায়। আপনাদের কোনো অসুবিধা হয় না। আমার পরিবারের দায়িত্ব কে নেবে? আমাদের এই 19,000 যোগ্যদের দায়িত্ব কে নেবে? বলবো আমি, আমাকে বলতে দিতে হবে। আপনারা বলছেন কিছু করেননি। আপনাদের দুষ্কর্মের জন্য প্রশান্ত স্যার, সুবল স্যার তারা পৃথিবীতে নেই। কেন? মারা গেছে। অনেকে ডিপ্রেশনের, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সাইকোলজিস্টের কাছে ভিড় লেগে গেছে, পাগল হওয়ার মতো উপক্রম। ওনাদের কাছে দাবি তো আমরা জানাবোই, কিন্তু আপনারা কেন আমাদের সঙ্গে এরকম করলেন তার যে কৈফিয়ত আমরা চাইবো না আপনাদের কাছে। কেন আমাকে লাঠি মেরেছিলেন? কেন পুলিশ দিয়ে আমাদের সহকর্মীদের চোখ নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন বিকাশ ভবনের বাইরে? প্রশ্ন করবো না আপনাদেরকে? তার পাপের শাস্তি আপনারা পেয়েছেন। এবং আপনাদেরকে এর দায় নিতে হবে। সবচেয়ে বড় ক্ষতি আপনারা কি করেছেন জানেন? বাংলার গরিব বাড়ির ছেলেমেয়েরা যে শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা শেষ করে দিয়েছেন। আপনারা বই দেওয়ার ব্যবস্থা করেছেন, জুতো দেওয়ার ব্যবস্থা করেছেন, সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু শিক্ষক দেওয়ার ব্যবস্থা করেননি। এবং কি করেছেন? পয়সার বিনিময়ে অযোগ্যদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেছেন আপনারা। কোনো ছাড় হবে না আপনাদের, কোনো ছাড় হবে না আপনাদের। যে কষ্টটা আমরা প্রতি রাতে কাঁদছি, কত লোক, কত শিক্ষক ডিপ্রেশনের ওষুধ খাচ্ছে, পাগল হওয়ার মতো উপক্রম, তার দায় নেবেন না আপনারা? তাদেরকে আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসিয়েছেন। 40 বছর, 45 বছর, 50 বছরের শিক্ষক শিক্ষিকাদেরকে লজ্জা করে না আপনাদের? তারা যদি পাস না করে তাদেরকে আবার তাদের ছেলে মেয়েদের, তাদের ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমার চাকরি কেড়ে নিয়েছেন, আমাকে লাঠি মেরেছেন, আমার পিঠ ঘষে পুলিশের কথাই। পুলিশ, আপনি পুলিশ আছেন, অপদার্থ একটা নোংরা পুলিশ দলদাস। আমাকে খোঁজে নিয়ে গেছেন, আমাদের নামে কেস দিয়েছেন, মিথ্যে ফলস কেস দিয়েছেন। আমাদেরকে, আমি জানি না, আমার মেয়ে আপনাকে প্রশ্ন করেছে, বাবা তুমি স্কুলে যাবে না? আমি উত্তর দিতে পারিনি। আমি স্কুলে যাবো কি যাবো না, আমার চেটটা কি আমি জানি না, যে আমার চাকরি আছে কি নেই। এই যন্ত্রণা আপনারা বুঝবেন না। আপনারা ঘেঁটে দিয়েছেন, এমন অবস্থা ঠিক করে রেখে গেছেন। নতুন যে সরকার এসছে তার কাছে যে আমরা কোনো সুরাহা চাইবো সেই প্রস্তাব আমরা বুঝতে পারছি না, যে আপনাদের কাছে আমরা কি চাই। অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিয়েছেন আপনারা। আপনাদের মুখ্যমন্ত্রী নেতাজি ধরে বলেছে এবিসিডি প্ল্যান, কোথায় গেল সেই এবিসিডি প্ল্যান? নতুন সরকারের কাছে আমাদের আবেদন, যোগ্যদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তাদের ওএমআর অনেক টালবাহানার পরে আপনারা বের করেছেন। 2 বছর কোর্টের নির্দেশ ছিল 2 বছর আগেই যে ওএমআর গুলো পাবলিশ করুন। সেই ওএমআর আপনারা 9 তারিখ পাবলিশ করেছেন, মে মাসের শপথ গ্রহণের দিনই রাত্রে পাবলিশ করেছেন, সাধুবাদ জানাই। এবং মুখ্যমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছেন একজন শিক্ষক হিসেবে, এবং সকল যোগ্যহারা শিক্ষকদের এবং বাংলার শিক্ষিতদের প্রতিনিধি হিসেবে আমি বলছি, সাধুবাদ জানাই মুখ্যমন্ত্রী স্বচ্ছ নিয়োগের পরিকল্পনাকে, এবং এইভাবেই হওয়া উচিত। কিন্তু তার সঙ্গে আপনাদের কাছে করজোড়ে একটা নিবেদন, যে 45, যে 50, যে 48 বছরের শিক্ষক শিক্ষাকর্মী ম্যাডামরা চাকরি হারিয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা আপনারা করুন। যে ওএমআর গুলো আপনারা বের করেছেন সেই ওএমআর এর ভিত্তিতে আমাদেরকে সেগ্রিগেশন করে সুপ্রিম কোর্টের কাছে আইনের মাধ্যমে আমাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের পরিবারগুলোকে বাঁচান। मुसलमान दुनिया में वो मानता है जो कुरान कहता है, ईसाई दुनिया में वो करता है जो उनकी बाइबल कहती है, लेकिन हिंदू को ना तो गीता का ज्ञान, न महाभारत का पता, न रामायण का पता। वेदों की बात तो छोड़ ही दो आप, गीता के अंदर क्या ताकत है। गीता को हमने आज मरण शास्त्र समझ लिया है। मरते समय व्यक्ति गीता का वाचन करता है हिंदू धर्म के अंदर, लेकिन उस हिंदू को यह पता होना चाहिए गीता तो वो टॉनिक है, गीता के अंदर वो शक्ति है। जब अर्जुन भी किम कर्तव्य विमूढ़ हो गए, जब अर्जुन का गांडीव नीचे गिर गया, जब मृत्यु का भय व्याप्त हो गया अर्जुन के मन में, और अर्जुन ने जब युद्ध करने से मना कर दिया, तो भगवान कृष्ण ने वो गीता का टॉनिक पिलाया अर्जुन को, कि अर्जुन के मृत शरीर में प्राणों का संचार हुआ, और अर्जुन ने तत्काल अपने गांडीव को हाथ से उठा करके और सारे अधर्मियों का विध्वंस कर दिया। ये ताकत थी गीता की। गीता पढ़ी थी बालवीर हकीकत राय ने, गीता पढ़ी थी फतेह सिंह ने, जोरावर ने, गीता पढ़ी थी महर्षि दयानंद सरस्वती ने, गीता पढ़ी थी भगत सिंह ने, गीता पढ़ी थी राम प्रसाद बिस्मिल ने। जो गीता को पढ़ता वो व्यक्ति कभी मृत्यु से भयभीत होता ही नहीं है।
वो अपनी जान को हथेली पे लेकर के घूमता है, क्योंकि वो जानता है कि दुनिया में कोई शक्ति ऐसी नहीं है, दुनिया का कोई ताकतवर इंसान नहीं है जो मुझे मार सकता है। दुनिया में कौन है जो हमको मार सकता है? हम तो केवल चोला बदलते हैं, दुनिया में मारने वाली ताकत तो हमको कभी पैदा ही नहीं हुई है। गीता पढ़ते थे लोग, लेकिन आजकल के लोग गीता से कोई मतलब नहीं है, बस घर में रखते हैं। ये दुर्भाग्य हिंदुओं का है। ইসলাম গ্রহণ করতে অস্বীকার করায় গুরু গোবিন্দ সিংজির সাহেবজাদাদের দেওয়ালে জীবন্ত গেঁথে দেওয়া হয়েছিল। এই ঘটনাটি অত্যন্ত প্রচলিত, কিন্তু তাদের এই আত্মত্যাগের বদলা নিতে গুরু গোবিন্দ সিংজি যে লড়াই লড়েছিলেন সেই কাহিনী প্রত্যেক ভারতীয়ের জানা উচিত। অষ্টাদশ শতকের শুরুর সেই সময়কাল ভারতীয় ইতিহাসের অত্যন্ত যন্ত্রণাদায়ক ও নির্ণায়ক এক অধ্যায় ছিল। এই সময়েই শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিংজির ছোট দুই সাহেবজাদা জোরাওয়ার সিং এবং সাহেবজাদা ফাতে সিংকে সরহিন্দের মুঘল সুবেদার ওয়াজির খানের নির্দেশে হাড় কাঁপানো খান্ডার মধ্যে জ্যান্ত দেওয়ালে গেঁথে দেওয়া হয়, কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। এই ঘটনা পুরো পাঞ্জাবের আত্মাকে নাড়িয়ে দিয়েছিল এবং শিখ সমাজের মধ্যে আত্মত্যাগের এক জ্বলন্ত ক্ষোভের জন্ম দিয়েছিল। কয়েক বছর পর গুরু গোবিন্দ সিংজির সাথে মাধব দাস বৈরাগের সাক্ষাৎ হয়, যার মধ্যে তিনি এক জাগ্রত শক্তির দর্শন পান এবং তাকে নতুন নাম দেন বন্দা সিং বাহাদুর। এটি কেবল একটি নাম ছিল না, বরং ছিল খালসার এক মিশন। গুরু সাহেব তাকে খালসার নিশান এবং শিখদের ঐক্যবদ্ধ করার জন্য একটি পত্র প্রদান করেন। বন্দা সিং বাহাদুর সরহিন্দের দিকে অগ্রসর হন, যেখানে সাহেবজাদাদের শাহাদাত ঘটেছিল। তার সেনাবাহিনীতে কেবল সৈন্য নয়, বরং কৃষক, মজুর এবং মুঘল অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষও সামিল হয়েছিলেন, যারা তার মধ্যে ন্যায়ের আশা দেখছিলেন। সামানা এবং সধৌরার জয়ের পর পাঞ্জাবে অত্যাচারের জিঞ্জির ভাঙতে শুরু করে, তবে আসল লক্ষ্য ছিল সরহিন্দ। 1910 সালের মে মাসে মোহালির কাছে চপ্পরচিড়ির ময়দানে এক নির্ণায়ক যুদ্ধ সংগঠিত হয়। সংখ্যা এবং অস্ত্রের দিক থেকে মুঘল সেনাবাহিনী অনেক শক্তিশালী ছিল, কিন্তু খালসা ছিল অদম্য সাহস ও আস্থায় ভরপুর। এই যুদ্ধ কেবল ভূখণ্ডের জন্য ছিল না, বরং ছিল সাহেবজাদাদের বলিদানের মর্যাদা রক্ষার লড়াই। যুদ্ধের ময়দানে সৎ শ্রী আকাল ধ্বনির মাঝে ভাই ফতে সিং মুঘল ব্যূহ ভেদ করে ওয়াজির খানকে খতম করেন। এর ফলে মুঘল বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং সরহিন্দের দ্বার উন্মুক্ত হয়। বন্দা সিং বাহাদুরের এই প্রবেশ কেবল বিজয় ছিল না, বরং তা ছিল ন্যায়ের এক মুহূর্ত। তিনি কৃষকদের জমির মালিকানা সত্ত্ব প্রদান করেন, জমিদারদের থেকে জমি নিয়ে শ্রমিকদের মধ্যে বিলিয়ে দেন এবং নতুন মুদ্রা জারি করেন। এটিই ছিল শিখ স্বাধীনতার সূচনা এবং প্রথম শিখ রাজ্য। সরহিন্দের এই জয় ছিল সাহেবজাদাদের আত্মত্যাগের প্রতিশোধ, পাঞ্জাবের মুক্তি এবং পরবর্তীকালে মহারাজা রঞ্জিত সিংয়ের শিখ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর। এই ইতিহাস আমাদের শেখায় যে অত্যাচার যতই প্রবল হোক না কেন, খালসা সর্বদা ন্যায়ের সূর্যোদয় ঘটাতে সক্ষম। আগে তো সরকারি জায়গা ফেরত এবং রেল থেকে আরম্ভ করে পিডব্লিউডি রোড সবাই নিজের জায়গা পরিষ্কার করবে না। প্রথম কথা তো যে যেখানে ইচ্ছা বসে গেছে, এ অধিকার কেউ দেয়নি। সরকার ভাবছে, কিন্তু আগে স্টেশনটা যারা যাত্রী আছেন, প্যাসেঞ্জার, তাদের জন্য প্ল্যাটফর্ম, কোথাও প্ল্যাটফর্ম বসা দাঁড়াবার জায়গা নেই। আপনি যদি একটু লেট হয়, ট্রেন ঢুকছে, ছুটে আসে যেতে পারেন, 10 জনকে ধাক্কা মারতে, দোকান ডিঙিয়ে যেতে হবে। কেন? কে অধিকার দিয়েছে? কোনো নেতা টাকা নিয়ে বসছে, তার দায় আমরা নেব? সারা ভারতবর্ষে সব জায়গায় এখন হঠাৎ এই হকারদের প্রতি সিম্প্যাথি জেগে উঠেছে লোকের। কেন ভাই? অনেক জায়গায় হকার কর্নার্স হয়েছে। সরকারও ভাবছে অন্য জায়গায় জায়গার ব্যবস্থা করবে, সেখানে বসবে। কার কিছু নেই, নিজের বাড়ি আছে, সরকারি জায়গা দখল করে বসে আছে, নিজের একটা দোকান আছে, ফুটপাতে একটা বা স্টেশনে দোকান করে বসেছে। এগুলো তো মেনে নেওয়া যায় না। সরকারি জায়গা কি ব্যবসা করার জন্য, কামানোর জন্য আছে নাকি? আপনি দেখুন সব জায়গায় লোকেরা ভাড়া দিয়ে বড় বড় দোকান নিয়েছে, তার সামনে স্টল লেগে গেছে, দোকান লেগে গেছে। তারা কি অপরাধ করছে? তারা জলের ট্যাক্স দিচ্ছে, তারা বিদ্যুতের ট্যাক্স দিচ্ছে, তারা ভাড়া দিচ্ছে, অথচ খদ্দের তার কাছে পৌঁছতে পারছে না, সবাই সামনে বসে যাচ্ছে। আর করেছে নেতারা, যে বসিয়েছে তাকে বলুন, তার জন্য আমরা দায়ী নই। ঠিক আছে, আগে পরিষ্কার হবে, তারপরে পুনর্বাসন হবে। জানাই নেই, লিস্ট করতে যান, দেখুন 100 জায়গায় 200 নাম চলে আসছে। কোথায় এটা হয়নি? আগে তো সরকারি জায়গা ফেরত এবং রেল থেকে আরম্ভ করে পিডব্লিউডি রোড সবাই নিজের জায়গা পরিষ্কার করবে। অর্ধেক লোক তো বাংলাদেশ থেকে এসে বসে গেছে। যে নেতারা টাকা নিয়ে বসেছে তার বাড়ি ঘেরাও করুন।